আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রি, ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড, 23 গ্রিন রোড। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সে বিষয়টা বোঝাও যেমন দুরূহ, চিকিৎসাও ততোধিক দুরূহ এবং খুবই যেটাকে বলা যায় যে কঠিন কাজ আর কি। তো এই যে অ্যালেক্সিথিমিয়া শব্দটি, এটি হচ্ছে একটি গ্রিক শব্দ, যেটার অর্থ হচ্ছে যে অনুভূতিকে না বুঝতে পারা এবং অনুভূতি নিজে না বুঝতে পারা এবং অপরকে বুঝতে না পারা এবং বুঝাতে না পারা। এটি দুজনের পক্ষে জটিল। যার এই সমস্যাটি আছে উনি নিজেও ভোগেন, প্লাস তার চারপাশে যারা আছেন পিতামাতা, ভাই বোন কিংবা আত্মীয় পরিজন অথবা এমনকি চিকিৎসকও এই রুগীর ভাব বুঝতে পারে না। অর্থাৎ তার যে ভালো লাগা মন্দ লাগা, এই অনুভূতি প্রকাশের যে সক্ষমতা এই সমস্ত ব্যক্তিদের ভিতরে থাকে না এবং এটি সে প্রকাশ করে বুঝাতেও পারে না। আর এটি কিন্তু সাধারণত ছোটবেলা থেকেই এই বিষয়টি বা এই ব্যক্তিত্বের বিষয়টি শুরু হয়। এটি কিন্তু কোনো রোগ নয়, এটি একটি বিশেষ ধরনের ব্যক্তিত্বের বিষয়। সেই ব্যক্তিত্বটি এমন একজন ব্যক্তি যে তাকে দেখে অনেক সময় মনে হয় কাঠের মতো অথবা পাথরের মতো। যারা তার সঙ্গে কথাবার্তা বলে কিংবা তাকে বোঝার চেষ্টা করে, তাদের কাছে মনে হয় যে এটি একটি বিশাল একটা দুরূহ ব্যাপার। এবং এটি কিন্তু পিতামাতার বেলায়ও তার এই সন্তানের জন্য প্রযোজ্য। আমি একটি ছেলের কথা জানি, যাকে আমি চিকিৎসা করি। তার বয়স মোটামুটি 16-17 বছর বয়স। উনি একজন কোরআনের হাফিজ। তাকে এই যে লেখাপড়া, আপনারা জানেন যে কোরআনে হাফিজ হতে গেলে অনেক অনুশীলন করতে হয়। এইরকম একটি জটিল বিষয়ও উনি সমাধান করতে পেরেছেন এবং সঠিকভাবে সফলভাবে উনি কোরআনে হাফেজ হয়েছেন। কিন্তু তাকে হাফেজ করার পিছনে যে ব্যক্তিদ্বয় অর্থাৎ যে পিতামাতা, তারা অসাধ্য সাধন করেছেন। কারণ এই ছেলে, তার মন কেমন, মনটি ভালো না মন্দ, তার কি চাহিদা, কি দরকার, কি খেলে সে ভালো লাগবে, তার কি করলে তাকে খুশি করা যাবে, এটি তারা কখনো বুঝে উঠতে পারেননি। তারপরে যেহেতু নিজের সন্তান, ওরা এই ছোটবেলা থেকে তাকে দেখে এবং তাকে মানুষ করতে যেয়ে যতটুকু বুঝেছেন সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এ যাবৎ কাল পর্যন্ত তাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এখন যেটি সমস্যায় তারা পড়েছেন সেটি হলো একটা অবস্থায় এমন এসছে যে তাকে তারা নিয়ে আর পারছেন না, এইরকম একটি অবস্থা। তো আমি আজ থেকে 2 বছর আগ থেকে এই ছেলেটিকে দেখি। তখন সে শেষের দিকের কারিয়ানা এবং হাফিজি পড়ার শেষের দিকে। তার পিতামাতা তাকে নিয়ে এসেছেন অনেকগুলো অভিযোগ নিয়ে। প্রথমত হচ্ছে তার লিকলিকে স্বাস্থ্য, বোন অ্যান্ড স্কিন, খাবার কথা বলে না, ক্ষুধার কথা বলে না, তার অনুভূতির কথা বলে না, তার কি লাগবে কি লাগবে না বলে না। অনেক কিছু বুঝতে হয় যে তার বোধহয় কোথাও কোনো অসুবিধা হচ্ছে। আপনারা জানেন যে মাদ্রাসায় সাধারণত এই হাফিজি পড়ার জন্য সেখানে থেকে অবস্থান করে পড়াশোনা করতে হয় এবং এই মুখস্থ করে যে পড়ার সময়টা, এটি হচ্ছে শেষ রাত্রের থেকে শুরু করে সকাল 8টা-9টা পর্যন্ত। তারপরে তাদের একটি বিরতি থাকে, বিরতির পরে আবার দুপুরে নামাজের পরে খাওয়া দাওয়ার পরে আবার শুরু করতে হয়, বিকেলে আবার কিছুক্ষণ বিশ্রামের পরে আবার সন্ধ্যায় শুরু করতে হয়, আর ভোরবেলা আবার উঠে তাদেরকে এটি করতে হয়। অবশেষে তার পিতামাতা বাধ্য হয়ে ওখানকার যে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষককে অনেক অনুনয় বিনয় করে তার কাছে খাবার টাবার দিয়ে রেখে তাকে এই শিক্ষকের দ্বারা খাওয়াটা হয়ে তার মোটামুটি একটি স্বাস্থ্যের অবস্থা আনা হয়েছে। কিন্তু 17 বছর বয়সের এই ছেলের ওজন ওই 40-এর আশেপাশের বেশি নয়। তো এখন যেটা মুশকিল হয়েছে যে তার হাফিজি পড়া শেষ হওয়ার পরে সে আর বলতে পারছে না কিংবা সে অনুভব করে না যে তার কোনটি করলে ভালো হবে। তার পিতামাতা যেহেতু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে
এবং ছেলের ভবিষ্যৎ নিয়ে তারা অনেক বেশি চিন্তিত। ওই জন্য তাদের আলটিমেট সিদ্ধান্ত হলো যে তাকে একটি স্কুলে ভর্তি করা, যেখানে সে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে এবং তার যে আরবি শিক্ষার যে ধারণাটা আছে এবং তার যে হাফিজি পড়ার যে অভিজ্ঞতা, এটিও সে চর্চা করে যাবে। তো অনেক গবেষণা করে আমার সঙ্গে পরামর্শ করে তারা তাকে একটি স্কুলে ভর্তি করেছে এবং সেটি প্রায় 2 মাসের মতো কাল ধরে। তে তার স্বাস্থ্যের অবনতি ঠিকই আছে, কোনো একটা উন্নতি হচ্ছে না। মানে উনি ব্যক্তিগতভাবে হাফেজ হলেও তার কিন্তু যে এই হাফিজির চর্চা এবং সময় মতো নামাজ কালাম পড়া, এটিও তার পক্ষে সঠিকভাবে হয় না। এবং তার পিতামাতা তাকে বলতে বলতে এবং তার পিছনে সময় দিতে দিতে তারা এখন বলতে গেলে অপারগ হয়ে গেছেন। তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তার মুখ থেকে, তার ভিতর থেকে তার কোনো আবেগ, তার কোনো অনুভূতি, তার ভালো লাগা মন্দ লাগা, এই ধরনের কিছু তারা জানতে পারেন না। যে এই যে অনুভূতিটি ওই ব্যক্তির ভিতরে নেই এবং তার প্রকাশভঙ্গিও নেই, সেটি একটি সমস্যা। এবং পিতামাতাকে বুঝে সুঝে করতে হয় এবং বোঝার পরেও তাকে দিয়ে কোনো কাজ তারা আদায় করতে পারে না। এবং এখানে তাদের আইডেন্টিফিকেশন হচ্ছে যে তার ভিতরে ভাবলেশ এবং প্রকাশভঙ্গি নেই, যেটি বিষয় নিয়ে আজকে আমাদের এই বক্তব্য। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত একটি কোনো ব্যবস্থা নিয়েই তাকে আগাতে হবে আমাদের। এটি কোনো রোগ নয়, আমি আগেই বলেছি, এটি একটি চারিত্রিক বৈশিষ্ট্য বা এক ধরনের ব্যক্তিত্ব, যেটি অনেক মানুষের ভিতরে দেখা যায়, তবে সংখ্যায় অনেক কম। আর সংখ্যায় কম হওয়া সত্ত্বেও এরা অনেক সময় পিতামাতার মাধ্যমে অথবা আপনজনদের মাধ্যমে অথবা কোনো সহানুভূতিশীল পরিবারের কোনো সদস্যের মাধ্যমে চিকিৎসকের কাছে আনেন এবং এটি মনোরোগ বিভাগ বা মানসিক রোগ বিষয়ের একটি সমস্যা। কারণ হচ্ছে আমরা জানি যে আবেগ নিয়ে আমরাই, অর্থাৎ যারা মানসিক রোগ বিষয়ে চিকিৎসা করেন তারাই এই বিষয়টি বোঝেন এবং তাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। এটির চিকিৎসা কি? এটি চিকিৎসা হচ্ছে যে সেই ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটিকে অ্যানালাইসিস করা, এটাকে বোঝা, এবং বোঝা এমনভাবে যে এই ব্যক্তি প্রকাশ যাই করুক না কেন তার প্রকাশের মধ্যে যে ভোঁতা বা যে প্রকাশ ভঙ্গির যে বোঝার অসুবিধা, এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ এটি প্রথমে বিষয় নিয়ে কাজ করেন এবং তার কথা হচ্ছে যে তার যে এই যে ব্ল্যাঙ্ক বা ব্লাইন্ড বা অ্যাবসেন্স অফ যে ইমোশন, এই জিনিসটি ওই ব্যক্তিত্বের মধ্যে দেখেছেন। কিন্তু এটা আবার কোনো ডিপ্রেশনও না এবং বিষণ্ণতা বোধেরও কোনো কিছু তার ভিতরে পাওয়া যায় না। কারণ বিষণ্ণতা এরকম একটি জিনিস নয়। বিষণ্ণ মানুষ যে কোনোভাবেই হোক না কেন তার কাছ থেকে আবেগের তার যে পড়ে যাওয়া বিষণ্ণতা বোধ, এটি বোঝা চিকিৎসকের পক্ষে খুব একটা কঠিন হয় না। তার অনুভূতিতে অসুবিধা থাকে, তার বায়োলজিক্যাল ফাংশনে সমস্যা থাকে, যেমন তার ঘুম হয় না, খাবারের কষ্ট হয়, মাঝে মাঝে কান্না করে, মরে যেতে ইচ্ছা হয় এবং সে কোনো কিছু এনজয় করে না। এই ব্যক্তির কিন্তু সেরকম কিছু না। এটা প্রকাশই হচ্ছে যে ভালো অথবা মন্দ কোনোই সে অনুভব করে না এবং এটি সে যে ভাষা কিংবা ভাব দিয়ে প্রকাশ করার সেই ভাব ভাষাও তার ভিতরে নেই। এখন এই ব্যক্তিকে সুস্থ করতে গেলে তাকে ওতপ্রোতভাবে তার বিষয়গুলোকে জানতে হবে, তার সঙ্গে পরামর্শ করতে হবে এবং তাকে একটি কাজের মাধ্যমে তার ভিতরে তার সঙ্গে সখ্যতা বজায় রাখতে হবে, সখ্যতা অর্জন করতে হবে এবং খুঁজে খুঁজে তাকে দেখতে হবে যে কোন কাজটি মোটামুটি তার জন্য উপাদেয় এবং সে বিষয়টি যদি তারকে এমনভাবে করা যায় যে একটা রুটিন, একটা বিষয়ের মাধ্যমে, একটা তালিকার মাধ্যমে তাকে আগেই নেওয়া যায়, তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে ব্যক্তি তার জীবন ধারণ, তার ফিজিক্যাল হেলথ, তার যে সোশ্যাল হেলথ, তার সঙ্গে সঙ্গে তার আবেগের যে ঘাটতি সেটিকেও আস্তে 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 আমরা গড়ে দিতে পারি। তো এভাবে আমি যে ব্যক্তির কথা বলছি, আমার সেই ওমর ফারুক 17 বছর বয়সের সে ব্যক্তি এখন কিন্তু স্কুলে যাচ্ছে। ঘটনা যেটি হয়, একদিন হয়তো সে স্কুলে গেল,
ওই দিন আবার প্রাইভেট স্যারের কাছে গেল না। আবার যেদিন প্রাইভেট স্যারের কাছে গেল সেদিন দেখা গেল যে সে স্কুলে উপস্থিত হতে গড়িমসি করছে এবং তার কোনো ভ্যালিড বা জানা মতে কোনো রকম কোনো শারীরিক কোনো অসুবিধাও নেই, মানসিক কোনো অসুবিধা নেই এবং সামাজিক কোনো প্রতিবন্ধকতাও নেই। এই সব কিছু বিবেচনায় সেই মানুষের জন্য এই যে লেগে থাকা, তাকে ভালোবাসা এবং এই ব্যক্তিকে দিয়ে কাজ করানো এবং কাজ করে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ আমরা আস্তে আস্তে ওমর ফারুকের বেলায় একটু একটু করে আগাতে পারছি। এটাই হচ্ছে আমাদের সফলতা। ধন্যবাদ।